হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের তো রেজাল্ট এখনো বেরোয়নি এবং কাউন্সিলিংও মোটামুটি দেরি আছে এখনো পর্যন্ত কিছুদিন। তো তার আগে তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের যে ডকুমেন্টস যেগুলো কাউন্সেলিং এ তোমাদের প্রয়োজন পড়বে, তো সেই ডকুমেন্টস গুলোকে রেডি রাখতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস কাকে দিয়ে বানাবে থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু ইনফরমেশন চ্যানেলে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। ডোমিসিয়েলের জন্য সেপারেটেড একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস সংক্রান্ত জিনিস আলোচনা করা আছে একটা আলাদা ভিডিওতে, ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস দের নিয়ে আলোচনা করা হচ্ছে। তো সমস্ত কিছু ভিডিও তোমাদের দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নেবে। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটাতে আমি মেনলি তোমাদের সাথে শেয়ার করব জেনপাস ইউজি 2025 যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংটা কিভাবে হবে, রাউন্ড 1 এর কি কি প্রসেস প্রসিডিওর রয়েছে, রাউন্ড 2 তে কি কি রয়েছে, মানে ওভারঅল টোটাল কাউন্সেলিং কি কি ভাবে হয়, কি কি স্টেপ আছে, এ টু জেড ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করবো। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে, কোথাও স্কিপ করে গেলে কিন্তু তোমরা বহুত কিছু ইনফরমেশন মিস করে যেতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। এবং এরকম আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। ওকে, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হওনি আমাদের অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। দেখো, প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কাউন্সেলিং এর কটা রাউন্ড হয়। আমাদের মেনলি জেনপাস বলো বা ডাব্লিউবিজেই বলো বা এএনএম বলো, আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতে মোট 3টে রাউন্ড হয়। একটা হচ্ছে রাউন্ড 1, একটা হচ্ছে রাউন্ড 2, আর একটা হচ্ছে মপা। ঠিক আছে, তো এই রাউন্ড 2টাকে অনেক সময় আপগ্রেডেশন রাউন্ডও বলা হয়ে থাকে। তো এই 3টে রাউন্ডের মধ্যে বলে রাখি, উপরের দুটো মানে রাউন্ড 1 রাউন্ড 2 এই দুটো হচ্ছে মেন রাউন্ড, এবং মপআপটা হচ্ছে একটা স্ট্রে ভ্যাকেন্সি বা ভ্যাকেন্সি বেসড একটা রাউন্ড বলা চলে। ঠিক আছে, তো টোটাল 3টে রাউন্ড কিন্তু আমাদের হয়ে থাকে। কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস এরকম অনেক হিস্ট্রি আছে যে যখন কোনো কিছু একটা এক্সামের কোনো কিছু মানে টাইম খুব শর্ট থাকে তখন তারা মপ আপ রাউন্ডটাকে স্কিপ করে যায়, তখন তারা দুটো রাউন্ডেই কিন্তু কাউন্সেলিং কমপ্লিট করে দেয়। তো সেম অ্যাজ ইট ইজ জেনপাসের ক্ষেত্রে এবছরের টাইমের খুবই শর্ট রয়েছে, তো যে কারণে আমি তোমাদেরকে বলে রাখি এবছর জেনপাসের মপ আপ রাউন্ড হবে না, জেনপাসের দুটো রাউন্ডই হবে। যদিও এটা অফিসিয়াল না, আবার হতেও পারে মপ আপ, যদি হয় সেক্ষেত্রে তো ভালো কথা, বাট হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ প্রিভিয়াস বছরগুলোতে ইভেন এবছরই ডাব্লিউবিজি এর ক্ষেত্রে আমরা দেখেছি দুটো রাউন্ডেই কাউন্সেলিং শেষ করতে, তো দুটো রাউন্ডেই কাউন্সেলিং হবে বলে তোমরা ধরে রেখো। তো সেই প্রসপেক্টে কাউন্সেলিংটা তুলনামূলক আরো কিছুটা কম্পিটিটিভ হয়ে গেল, বা তোমাদের যাদের প্রপার নলেজ নেই তোমাদের জন্য আরো হার্ড হয়ে গেল। তো চিন্তার কিছু নেই, আমি সব ইজি করে দেবো। ঠিক আছে, দেখো ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে তোমাদের একটা প্রপার শিডিউল প্রকাশ করবে কাউন্সেলিং এর জন্য। ঠিক আছে, যে কবে রাউন্ড 1 এর কি কি ইভেন্ট হবে, রাউন্ড 2 তে কি কি ইভেন্ট হবে। এবার ইভেন্ট বলতে কি ব্যাপারটা, মানে এখানে বেশ কিছু ইন্টারমিডিয়েট ব্যাপার আছে। এই যেমন রাউন্ড 1 এর ক্ষেত্রে প্রথম হবে তোমাদের রেজিস্ট্রেশন, অনলাইন ফর্ম ফিল আপ, তারপর হবে তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট, ভর্তি, দেন রাউন্ড 2, এরকম করে বেশ কিছু প্রসেস আছে। তো এগুলো সব কিছুর কিন্তু একটা ডেডলাইন দেওয়া থাকবে, এবং যেটার ক্ষেত্রে যে ডেডলাইন দেওয়া থাকবে সেই রাউন্ডের জন্য সেই ডেটের মধ্যেই তোমাদেরকে সেই কাজটা কমপ্লিট করতে হবে। যদি কেউ না করো সে কিন্তু কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা আগে বলে দেবো। এরপর আসবো হচ্ছে আমরা মেন প্রসেসে। তো প্রথম যেটা বিষয়, অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে করতে হবে যেটা, আমি যদি বলি রাউন্ড 1 এর জন্য, ফার্স্ট আমি যদি রাউন্ড 1 এর জন্য আলোচনা করি, তো ফার্স্ট থিং যেটা সেটা করতে হবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ফর কাউন্সেলিং। কাউন্সেলিং এর জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশনের জন্য চার্জেস কত লাগে, রেজিস্ট্রেশনের জন্য একটা মিনিমালিস্টিক একটা চার্জেস লাগে, সেটা হচ্ছে 500 টাকা, যেটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, নন রিফান্ডেবল মানে এটা তুমি ফেরত পাবে না, এটা তোমার কাউন্সেলিংটা করানোর জন্য তোমার কাছ থেকে একটা চার্জেস নেওয়া হয়। অর্থাৎ এক কথায় বলতে পারো যে কাউন্সেলিং এ পার্টিসিপেটের জন্য তোমাকে একটা 500 টাকার পেমেন্ট কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে ওই যে ফিটা বললাম সেই ফিটা তোমাকে পেমেন্ট করতে হবে, ফিটা পে করতে হবে অনলাইন মোডে। করলে, করার পর তোমাদের কাছে যেটা অপশন আসবে সেটা হচ্ছে চয়েস ফিলিং করা, যেটা আমাদের একটা কাউন্সেলিং প্রসেসের মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস, যে জিনিসটার ক্ষমতা অত্যন্ত পরিমাণে বেশি। এটা চয়েস ফিলিং এমন একটা জিনিস যে কিন্তু একটা খারাপ র্যাঙ্কের স্টুডেন্টকে ভালো কলেজ এনে দিতে পারবে, একটা ভালো র্যাঙ্কের স্টুডেন্টকে একদম ওর্স্ট কলেজ কিন্তু এনে দিতে পারবে, এবং
কখনো কখনো ক্ষেত্রে একটা ক্যান্ডিডেটকে ড্রপ পর্যন্ত দেওয়া করিয়ে দিতে পারে এই চয়েস ফিলিং। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পোর্শন আমাদের কাউন্সেলিং এ। তো যে কোনো এক্সামের ক্ষেত্রে শুধু যে আমি ভালো পড়াশোনা করে ভালো মার্কস আনবো, ভালো র্যাঙ্ক আনবো, তাহলেই যে আমি ভালো কলেজ পেয়ে যাবো, একদমই এটা নয়। তোমাদেরকে সেই সব ভালোর সাথে সাথে চয়েস ফিলিংটাও ভালোভাবে করতে হবে, প্রপারলি ওয়েতে করতে হবে, তবে গিয়ে তুমি তোমার সেই র্যাঙ্কটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। তো চয়েস ফিলিং মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট একটা আমাদের কাউন্সেলিং এর, যে কোনো কাউন্সেলিং এর জন্য, কারণ এটার উপরেই ডিপেন্ড করছে তোমার পুরো ফিউচারটা। ঠিক আছে, তো চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর তোমাদের করতে হবে চয়েস লকিং। মানে তুমি যে চয়েসটা দিলে, যে চয়েস ফিলগুলো করলে চয়েসগুলো, তো সেই চয়েসগুলোকে যে হ্যাঁ এটাই আমার ফাইনাল চয়েস, তো সেটা লক করা। এবার লকটার এখানে তোমরা যে ডেট দেওয়া থাকবে, লকিং এর জন্য একটা ডেট দেওয়া থাকবে যে এত তারিখের এত সময়ের মধ্যে তোমাদেরকে লক করতে হবে। তো যদি কেউ ইনকেস ভুলে যাও লক করতে, তো ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের ওটা অটো লক হয়ে যাবে। মানে লাস্ট যে চয়েস ফিলিংটাকে সেভ করে রেখেছিলে সেটাই তোমার ফাইনালাইজ হয়ে চলে যাবে এবং অটো লক হয়ে যাবে। আর ম্যানুয়ালি করতে পারলে ওয়েল এন্ড গুড, নো প্রবলেম। ঠিক আছে, তবে লক একবার করে দিলে আর কিন্তু আনলক করতে পারবে না। যে কারণে যখন থেকে শুরু হবে কাউন্সেলিং তখন থেকে কেউ লক করবে না, একদম লাস্ট ডেটে এসে পরে তোমরা লকটা করবে। তাহলে কি হবে, এই মাঝের কয়েকদিনে যদি তোমার কোনো চয়েস চেঞ্জেস করার ইচ্ছা থেকে থাকে, তো সেটা যাতে তুমি করতে পারো। ঠিক আছে, তো এটা গেল আমাদের চয়েস লকিং। তো চয়েস লকিং হয়ে গেল, এরপর আসবে হচ্ছে আমাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট। ঠিক আছে, রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট রেজাল্ট, যে কে কোন কলেজ পেলো বা কে কোন কলেজ পাচ্ছে বা কারা পেলো না, সেই প্রসেসটা। তো এই যে রেজাল্টের পর তোমাদের মেনলি দুটো পার্টে জিনিসটা ভাগ হয়ে যাবে। কি কি, একটা হচ্ছে নো সিট, মানে কোনো সিট সে পায়নি, অর্থাৎ তার রেজাল্টে এসেছে যে নো অ্যালটমেন্ট অ্যাজ পার ইউর চয়েস, এরকম বলে একটা লেখা থাকে, তো সে কোনো রকম কোনো সিট পায়নি। আরেকটা থাকে, সেটা আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে ইয়াস, মানে সিট পেয়েছে। তো যারা সিট পায়নি তারা কিন্তু সরাসরি রাউন্ড টুতে পার্টিসিপেট করে যাবে, তারা সরাসরি রাউন্ড টুতে চলে যাবে, তাদের কোনো কিছু আর করতে হবে না, জাস্ট সিম্পল বসে থাকতে হবে। কিন্তু যাদের সিট চলে আসবে তাদের ক্ষেত্রে মেন এখানে বিষয়, তাদের ক্ষেত্রে ফার্স্ট থিং যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটা 1000 টাকার পেমেন্ট করতে হবে অনলাইনেতে। পেমেন্ট করে তোমার যে সিটটা তুমি যেটা পেয়েছো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে হ্যাঁ আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম। এবার এখানে যদি কেউ সিটটাকে অ্যাকসেপ্ট না করো, মানে সিট এসেছে বাট তুমি 1000 টাকা পেমেন্ট করোনি, তাহলে কি হবে, কিচ্ছু না, সিম্পলি তোমার যেটা হবে সেটা হচ্ছে এক্সিট। এবার এই এক্সিট কথাটার মানে কি, আগে এটাই বলে দিই, কারণ অনেক ক্ষেত্রে আমাকে কিন্তু এই এক্সিট ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। তো এক্সিট কথাটার মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, মানে পুরোপুরি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাওয়া। তুমি টোটালি আমাদের যে জেন পাসের যে কাউন্সেলিং, তার থেকে তুমি আউট হয়ে গেলে, তুমি আর কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না, বা কাউন্সেলিং এর পার্ট হিসেবেও আর তুমি থাকলে না। তো যাদের সিট আসবে এবং 1000 টাকা পেমেন্ট করবে না, তারা কিন্তু এক্সিট হয়ে যাবে, অর্থাৎ তারা বেরিয়ে গেলে, রাউন্ড ওয়ান থেকেও বেরিয়ে গেলে এবং রাউন্ড টু তেও আর তোমরা পার্টিসিপেট করতে পারবে না, বেরিয়ে গেলে। ইভেন যদি মপ আপ হয় তো সেক্ষেত্রে মপ আপ থেকেও বেরিয়ে যাবে, তোমরা আর সুযোগ পাবে না। তো যাদের সিট আসবে তাদের 1000 টাকা পেমেন্ট করাটা ম্যান্ডেটারি। ঠিক আছে, এবার 1000 টাকাটা যখনই তুমি পেমেন্ট করলে, 1000 টাকাটা পেমেন্ট করার পর একটা অ্যালটমেন্ট লেটার পাবে, যেটাতে তোমার লেখা থাকবে, তোমার রাউন্ড নাম লেখা থাকবে, মানে নম্বর, তোমার র্যাঙ্ক লেখা থাকবে, তুমি কোন কলেজ পেয়েছো, কোন ডিপার্টমেন্ট পেয়েছো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লেখা থাকবে, ওটাকে বলে অ্যালটমেন্ট লেটার। তো অ্যালটমেন্ট লেটারটা সাথে তোমার আরো বেশ কিছু ডকুমেন্ট, যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, সেই সব ডকুমেন্টস নিয়ে যে কলেজটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, যে কলেজটা তোমার এসেছে, সেই কলেজে তোমাকে ডেটের মধ্যে যেতে হবে। কাউন্সেলিং থেকে, মানে আমাদের কাউন্সিল থেকে, বোর্ড থেকে ডেট দিয়ে দেবে যে রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোনোর এগেনস্টে ভর্তি বা আপগ্রেডেশনের জন্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত প্রসেস চলবে। তো সেই ডেটের মধ্যে ওই অ্যালটেড ইনস্টিটিউটে, তাতে যদি কারো নর্থ বেঙ্গল, হয়তো সাউথ বেঙ্গলে বাড়ি, নর্থ বেঙ্গলের কোনো কলেজে তোমার অ্যালটমেন্ট পড়েছে, তোমাকে নর্থ বেঙ্গল যেতে হবে, যে সেই কলেজে ওই ডেটের মধ্যে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, যেটা 1000 টাকা দেওয়ার পর পাবে। তো এই সব কিছু নিয়ে তোমাকে ভেরিফিকেশনে যেতে হবে, এটা কোনো অনলাইন প্রসেস নয়, অফলাইনই হবে। ঠিক আছে, এখানে বেশ কিছু ব্যাপার আছে, অনেক স্ক্যাম আছে, অনেক বিষয় আছে, ওগুলো আমি পরে ডিসকাস করব, বাট আগে চয়েস ফিলিং এর পুরো ব্যাপারটা বুঝে নাও। ঠিক আছে, তো তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশনে যেতে হলো। ফিজিক্যালি ভেরিফিকেশনে যেয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, মানে যা যা ডকুমেন্টস প্রয়োজন সে সব কিছু নিয়ে যেতে হবে। এবার তোমাদের কাছে দুটো অপশন থাকবে। ঠিক আছে, দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপগ্রেডেশন, মানে বলছি, আর একটা হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, এই দুটো তোমাদের কাছে অপশনস থাকবে।
যদি কেউ স্যাটিসফাইড না থাকো সেক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকবে, তুমি এমনি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে, সিটটাও তোমার থাকবে না। কিন্তু তুমি সিট পেয়ে গেলে তোমাকে কিন্তু ওই আমি যে নেব না এই ব্যাপারটা আর করা যাবে না, হয় তোমাকে বেরিয়ে যেতে হবে, তা নাহলে নিয়ে এই প্রসেসগুলোকে ফলো করতে হবে, দুটোর যে কোনো একটা, ঠিক আছে। তো এরপর তোমাদের কাছে আপগ্রেডেশন আর অ্যাডমিশন দুটোর যে কোনো একটা অপশন। এবার অ্যাডমিশন হলে সেক্ষেত্রে অ্যাডমিশনের যা যা ডকুমেন্টস আছে সব নিয়ে যেতে হবে, সাথে সেই কলেজের অ্যাডমিশন যে ফিজ আছে সেই ফিজটা তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওখানে পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে হবে। অ্যাডমিশন সিম্পল ব্যাপার। কিন্তু আপগ্রেডেশনটা কি? আপগ্রেডেশনটা কিচ্ছু না, সিম্পলি তুমি ধরো এখানে 5, 6 ছটা তুমি চয়েস ফিলিং করেছিলে, ছটা কলেজ তুমি দিয়েছিলে, কলেজ না 6টা ব্রাঞ্চ আর কি তুমি দিয়েছিলে, চয়েস দিয়েছিলে, ঠিক আছে। তার মধ্যে থেকে হয়তো তোমার 4 নাম্বারটাতে অ্যালটমেন্ট এসেছে, তুমি এই যে ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছো, এটা হচ্ছে এই 4-এর যে কলেজের যে ডিপার্টমেন্টটা দিয়েছিল সেইটাতেই তুমি অ্যালটমেন্টটা পেয়েছো। তো আপগ্রেডেশন মানে তোমার আপগ্রেড করা, মানে উপরের দিকে যে কলেজগুলো রয়েছে, যেটা অ্যালটমেন্ট পেয়েছো তার উপরের দিকে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তুমি সিট পাচ্ছ কিনা আরো একবার চেক করা, ঠিক আছে। কারণ রাউন্ড 1-এ তো মানে একবার চেকিং হয়েই আসছে, তোমার এই যে 4 নম্বরটা অ্যালটমেন্ট পেয়েছো মানে তুমি 1, 2, 3 এই তিনটেতে যে কলেজের যে ব্রাঞ্চটা দিয়েছো সেগুলো অলরেডি চেকিং হয়ে গিয়েছে, তুমি সেখানে পাওনি, তাই তোমার ওগুলো পেরিয়ে এসে 4-এ অ্যালটমেন্ট হয়েছে। এবার অ্যালটমেন্টের এই যে প্রসেসটা নিয়েও আমি একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আই বাটনে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পুরো অ্যালটমেন্ট প্রসেসটা বুঝে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে অলরেডি চেকিং হয়ে এসেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি আরো একবার চাইছো রাউন্ড 2-তে গিয়ে দেখতে যে এই উপরের 3টের মধ্যে কোনোটা পাচ্ছ কিনা, এই যে প্রসেসটা এইটাকেই বলা হয় আপগ্রেডেশন, ঠিক আছে। তবে এখানে অনেকের একটা ভুল ধারণা আছে বা অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে আমি যে কলেজটা পেয়েছি তার নিচের দিকের গুলোতেও কি আসতে পারে অ্যালটমেন্ট। উত্তর হচ্ছে না, এক কথায় উত্তর না। তুমি যে কলেজটাতে অ্যালটমেন্ট পাচ্ছ তার নিচে যতগুলো তুমি চয়েস দিয়েছিলে সমস্ত চয়েসগুলো কিন্তু তোমার ব্লক হয়ে যাবে, মানে এক কথায় ডিলিট হয়ে যাবে, ওগুলোর সাথে আর তোমার কোনো সম্পর্ক থাকবে না, ওগুলো তুমি আর হাজার চেষ্টা করো আর পাবে না, ঠিক আছে। এখন তোমার কাছে দুটি অপশনস, হয় তুমি এই উপরে যেটাতে অ্যালটমেন্ট পেয়েছো তার উপর দিকে যতগুলো কলেজ আছে, এটা এবার আমি অল্প সংখ্যক নিয়েছি, এটা যদি আমি ধরি 1 থেকে হয়তো তুমি টোটাল 100টা চয়েস ফিলিং করেছো, ঠিক আছে, 100টা করেছো, যার মধ্যে থেকে তোমার 51 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্ট এসেছে, তো তুমি আপগ্রেড করলে তোমার সম্ভাবনা আছে 1 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা কলেজ পাওয়া, আদারওয়াইজ এই 51 নাম্বার কলেজটাই তোমার কাছে ফেরত আসা। এর নিচের গুলো মানে 52 থেকে 100 অব্দি যতগুলো কলেজ রয়েছে এগুলোর সাথে আর তোমার কোনো সম্পর্ক থাকবে না, এগুলো টোটালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপগ্রেডেশন মানে হচ্ছে এটা। আর আপগ্রেডেশনের ক্ষেত্রে তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা রিজার্ভ থাকবে, কারণ তুমি 1000 টাকা পেমেন্ট করছো অ্যাকসেপ্টেন্সের জন্যই। তবে এখানে কন্ডিশন হচ্ছে এটাই যে যদি তুমি নতুন কলেজ পাও, অর্থাৎ যেটাতে অ্যালটমেন্ট পেয়েছো তার উপরের দিকের কোনো একটা কলেজ যদি তুমি পাও, তাহলে তোমার এই যে সিটটা যেটা এখন পেয়েছিলে রাউন্ড 1-এতে সেটা থাকবে না, তখন নতুন যেটা পেলে হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে, দুটোর একটা। কিন্তু যদি তোমার নতুন কলেজ না আসে, মানে উপরের দিকে নতুন না পাও, সেই মানে কন্ডিশনের ক্ষেত্রে তুমি যেটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে সেটাই তোমার কাছে ফেরত আসবে, মানে সেটা তোমার জন্য রিজার্ভ থাকবে। কন্ডিশন হচ্ছে এটা। অনেকে তোমাদেরকে মিসলিড করবে, বলবে যে যেটা ইয়ে করছো সেটা থাকবে না, ইভেন এগুলো কলেজ কর্তৃপক্ষও বলবে, মানে তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো তুমি হয়তো ভেরিফিকেশন করাতে গেছো সেই কলেজ আপগ্রেডেশনের জন্য, ওখান থেকে তোমাকে এইভাবে বলবে যে না এটা আর হবে না, তুমি আর এই কলেজটা পাবে না, তাতে নতুন কলেজ পাও বা না পাও এটা আর পাবে না। আবার অনেকে এমন ভয়টা দেখাবে যে বলবে যে যদি তুমি আবার ফের এই কলেজটা পাও তোমাকে আর তখন ভর্তি নেবো না, এরকম বহু জিনিস বলবে, কোনো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওরা আছেই তোমাদের কান ভাঙানোর জন্য, যাতে তোমরা অ্যাডমিশনটা নাও, এটার জন্যই ওরা বসে আছে। তো একদম ওগুলোতে কান দেবে না, যেটা রুলস সেটা রুলস, ঠিক আছে। রুলস এর বাইরে কিচ্ছু হবে না, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, বাট আগে প্রসেসটা জেনে নাও। তো এই হচ্ছে আমাদের আপগ্রেডেশন প্রসেস। এবার আপগ্রেডেশনের জন্য যারা করতে চাইছো তাদের জন্য একটা ইএস আপগ্রেডেশনের একটা ফর্ম হয়, সেই ফর্মটা জমা দেবে এই ডকুমেন্টস গুলোর সাথে, তাহলেই তুমি চলে যাবে হচ্ছে আমাদের রাউন্ড 2-তে। ওকে, রাউন্ড 2-তে চলে গেলে এবার রাউন্ড 2 হচ্ছে আমাদের এক প্রকার আপগ্রেডেশন রাউন্ড, ঠিক আছে। তো রাউন্ড 2 এর ক্ষেত্রে সেম জিনিস, ঠিক আছে। রাউন্ড 2 যদি এবারে ধরি, তবে রাউন্ড 2 এর ক্ষেত্রে এই যে 4টে পোর্শন চয়েস লকিং পর্যন্ত, এগুলো কোনোটাই আর করতে হবে না, এগুলো জাস্ট রাউন্ড 1-এতেই করতে হবে। ফি পেমেন্ট আর করতে হবে না, চয়েস ফিলিংও যে তুমি নতুন করে আবার রাউন্ড 2 এর জন্য করতে পারবে তা নয়, কারণ তোমার চয়েস ফিলিং অলরেডি করাই আছে, তো সেই জন্য চয়েস ফিলিং তোমাদেরকে আর করতে হবে না। তো এগুলো সব কিচ্ছু করতে হবে না, এবার সিম্পলি তোমাদের রাউন্ড 2 এর রেজাল্ট বেরোবে।
তো রাউন্ড 2 এর ক্ষেত্রেও সেম দুটো কন্ডিশন হতে পারে, একটা কোনো সিট পাওনি আর একটা সিট পেয়েছো। তো যারা কোনো সিট পাওনি তাদের আর কিছু করার নেই, তারা কাউন্সেলিং শেষ হয়ে গেল। যেহেতু এবছর মপ আপটা হবে না, যদি মপ আপটা হয় তো সেক্ষেত্রে সেই যারা সিট পাওনি তারা মপ আপ রাউন্ডে চলে যাবে, সিম্পলি ব্যাপার। কিন্তু যেহেতু মপ আপ হবে না বলেই আশা করছি, তাই মপ আপটাতে আর যেতে পারছো না, তো সেই প্রসপেক্টে তুমি কিন্তু টোটালি বেরিয়ে গেলে, এটা হলো বিষয়। কিন্তু যারা সিট পেয়েছো, সিট কিভাবে পেয়েছো, এখানে দুটো কন্ডিশন আছে, একটা তিনটে কন্ডিশন আছে। একটা হচ্ছে নতুন সিট পেয়েছো, মানে যারা রাউন্ড 1 এতে কোনো সিট পাওনি এবং রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছিল, অটোমেটিক্যালি তোমরা রাউন্ড 2 তে এসে সিট পেয়েছো, কোনো না কোনো একটা সিট পেয়েছো, এটা একটা কন্ডিশন হতে পারে। 2 নাম্বার কন্ডিশন, তুমি রাউন্ড 1 এতে সিট পেয়েছিলে কিন্তু তুমি সিট পেয়ে আপগ্রেডেশন করতে দিয়েছিলে, আপগ্রেডেশন করে পরে তুমি নতুন কলেজ পেয়েছো, মানে যে কলেজটাতে অলরেডি পেয়েছিলে সেটা নয়, তুমি তার উপরের দিকে দেওয়া কোনো একটা কলেজ পেয়েছো, এটা একটা কন্ডিশন হতে পারে। আর একটা কন্ডিশন, তুমি আপগ্রেড করতে দিয়েছিলে বাট নতুন কলেজ পাওনি, যেটা আগের বারে পেয়েছিলে সেটাই এবার ফেরত পেয়েছো। তো এই তিনটে কন্ডিশন হতে পারে আমাদের সিট পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। যারা নতুন সিট পেলে, মানে রাউন্ড 1 এতে সিট কোনো কিছু পাওনি, রাউন্ড 2 তেই ফার্স্ট টাইম সিট পেলে, তোমাদের জন্য সেম ভাবে সিট অ্যাকসেপ্টেন্স ফি স্বরূপ 1000 টাকা পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করো তাহলে সিম্পলি এক্সিট করে যাবে, মানে রাউন্ড থেকে বেরিয়ে গেলে, যদি মপ আপ হয় মপ আপ থেকেও বেরিয়ে যাবে, মানে মপ আপেও পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এখন তোমার নতুন কলেজ এসেছে অথবা পুরোনোটাই ফেরত আছে, যেটাই হোক, তোমাদেরকে আর 1000 টাকা পেমেন্ট করতে হবে না, কারণ তোমরা অলরেডি তো রাউন্ড 1 এতে পেমেন্টটা করেছো, তোমাদেরকে আর কিন্তু পেমেন্টটা করতে হবে না। পেমেন্টটা তাদের কি করতে হবে, যারা আগের রাউন্ডে কোনো সিট পায়নি কিন্তু এই রাউন্ডে সিট পেলো, তাদেরকে শুধু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার করতে পারলাম তো। সিট পাওয়া পর্যন্ত এলো, এবারে যেটাই যে হিসাবেই সিট পাও না কেন কোনো অসুবিধা নেই, তিনটে যে কন্ডিশন বললাম, তিনটে যে কন্ডিশনটাই হোক, তুমি যে সিটটা পেয়েছো, এবার যদি তুমি সেই সিটটাতে স্যাটিসফাইড থেকে থাকো, দেন তুমি যে ডেট দেওয়া থাকবে রাউন্ড 2 এর জন্য, সেই ডেটের মধ্যে সেই কলেজে গিয়ে অ্যাডমিশনটা নেবে। আর যদি স্যাটিসফাইড না থেকে থাকো, তাহলে কলেজে যাওয়ার দরকার নেই, অ্যাডমিশন তোমার নেওয়ারও কোনো প্রয়োজন নেই, বা এখানে আর কোনো আপগ্রেডেশন বা কোনো কিছু ব্যাপার নেই। যদি দুটো রাউন্ডের কাউন্সেলিং হয় তাহলে এখানেই শেষ, মানে এই লাস্ট স্টেপে এসে পড়ে তোমার ডু অর ডাই, হয় কলেজটাকে নিয়ে অ্যাডমিশন হয়ে যাও, তা নাহলে ছেড়ে দাও, বাস তুমি কাউন্সেলিং থেকে চল, মানে কাউন্সেলিং শেষ, তো এবার তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশন কোথাও দেখতে হবে, আদারওয়াইজ নেক্সট ইয়ারের জন্য আবার পড়তে হবে বা অন্য কিছু দেখতে হবে, আর কিছু নেই। কিন্তু যদি মপ আপ হয়, তো সেই ক্ষেত্রে যেটা বিষয়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা যারা যারা এই ইয়ে করলে প্রত্যেককে মপ আপের জন্য এলিজিবল থাকবে, ঠিক আছে। মপ আপের জন্য প্রত্যেককে এলিজিবল, একমাত্র যারা কোনো কন্ডিশনের ক্ষেত্রে এক্সিট করে গেছো তারা শুধুমাত্র মপ আপে পার্টিসিপেট করতে পারবেন। এবার এক্সিট কি কি কন্ডিশনের জন্য হতে পারো আমি তো অলরেডি বললাম, তো তারা শুধু মপ আপে পার্টিসিপেট করতে পারবে না, বাকি প্রত্যেককে পারবে। যারা সিট পেয়েছিলে, অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো এবং ভর্তি নাওনি, তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে, থেকে শুরু করে তোমরা নতুন ক্যান্ডিডেট যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি, তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে, মানে অল ক্যান্ডিডেটরাই কিন্তু পারবে, যার শুধুমাত্র যারা যারা এক্সিট হয়ে গিয়েছো তারা কিন্তু পারবে না, ঠিক আছে। তবে মপ আপ আশা করছি হবে না, যদি হয় তাহলে মপ আপের এলিজিবিলিটি হচ্ছে এইটা। এবার মপ আপের ক্ষেত্রে আবার ফ্রেশলি ভাবে সবকিছু হবে, কারণ আমি আগেই বললাম এই দুটো হচ্ছে আমাদের মেন রাউন্ড, আর মপ আপটা একটা ভ্যাকেন্সি স্বরূপ। তো এই দুটো রাউন্ডের মধ্যে যেহেতু একটা মানে কানেক্ট আছে দুটো রাউন্ড, যে কারণে তোমাদেরকে আর নতুন করে কোনো মানে রেজিস্ট্রেশনও করতে হলো না, ফিস পেমেন্টও করতে হলো না, চয়েস ফিলিংও করতে হলো না, লকিংও করতে হলো না, কারণ দুটো কানেক্টেড, ইন্টার কানেক্টেড, সেই জন্য। এবং এটার থেকে এটা টোটালি আপগ্রেড হিসাবে চলে আসে। কিন্তু এই রাউন্ড 2 এর সাথে যেহেতু মপআপের কোনো সম্পর্ক নেই, তাই মপআপের জন্য ফের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি, মপআপেতেই ডাইরেক্ট ফার্স্ট পার্টিসিপেট করছো, তোমাদের ক্ষেত্রে তখন একটা অ্যামাউন্ট লাগবে, সেটা হচ্ছে 700 টাকা। আর যারা অলরেডি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছিলে কিন্তু সিট পাওনি বা কোনো কন্ডিশন ছিল, তো সেই ক্ষেত্রে তোমাদেরকেও পেমেন্ট করতে হবে, কিন্তু তোমাদেরকে বোধহয় 200 টাকা বা 250 টাকা এরকম সামথিং পেমেন্ট করতে হবে, মানে কিছুটা কম। তো পেমেন্ট তোমাদের করতে হবে। তো পেমেন্ট করলে আবার নতুন করে একবার রেজিস্ট্রেশন করতে হবে, দেন চয়েস ফিলিং করতে আবার একবার সুযোগ পাবে, দেন চয়েস লকিং, তারপর আবার সেম ভাবে ব্যাপার। যারা মপআপেতেও সিট পাবে না তাদের আর কিছু করার নেই, কারণ মপআপটাই অফিসিয়ালি শেষ রাউন্ড, তো তোমাদের কাউন্সেলিং হয়ে গেল। আর যারা সিট পাবে তাদের কাছে ডু অর ডাই, হয় ভর্তি হবে তা নাহলে হবে না। যদি নতুন কেউ হও এমনটা যে যারা মপআপেতে ফার্স্ট পার্টিসিপেট করলে, মানে রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি, মপআপেতেই ফার্স্ট পার্টিসিপেট করলে এবং সিট পেয়েছো, তো তোমাদের এগেন 1000 টাকা পেমেন্ট করতে হবে, কারণ তোমরা তো এর আগে পেমেন্ট করোনি 1000 টাকা, তোমরা রেজিস্ট্রেশন ফিজ করে পেমেন্ট করেছো, কিন্তু এটার পেমেন্টটা তো করোনি, তাই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কিন্তু যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছিলে, অলরেডি কিছু কলেজ পেয়েছো, একটা কলেজ পেয়েছো কিন্তু তুমি নাওনি, তো
এই রাউন্ডে আবার ফের তুমি কলেজ পেয়েছো, তো সেই কন্ডিশনে তোমাদেরকে আর পেমেন্ট করতে হবে না, কারণ তোমরা 1000 টাকাটা তো অলরেডি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে পেমেন্ট করেছো, কাজেই তোমাদেরকে আর পেমেন্টটা করতে হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মপ আপ পর্যন্ত। তবে মপ আপটা ন্যাচারালি এবছর মানে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে এইখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে মানে যদি মপ আপটা হয় সেই ক্ষেত্রে যেহেতু আমি বললাম রাউন্ড 2 এর সাথে মপ আপের কোনো প্রকার সম্পর্ক নেই, কাজেই রাউন্ড 2 তে তুমি যে সিটটা পেয়েছো তাতে সেটা আপগ্রেড হয়ে নতুন সিট হোক বা পুরোনো সিটটাই হোক যেটা রাউন্ড 1 থেকে পেয়েছিলে, আপগ্রেড করতে দিয়েছিলে বাট আপগ্রেড হয়নি, সেম কলেজ এসেছে, যেটাই হোক না কেন রাউন্ড 2 তে যে সিটটা তোমার ছিল সেই সিটটা কিন্তু রিজার্ভ থাকবে না। মানে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 এর ক্ষেত্রে যেমনটা বললাম যে যদি তুমি নতুন কলেজ পাও তাহলে পুরোনোটা ক্যান্সেল হয়ে যাবে, তোমার কাছে নতুনটাই শুধুমাত্র অপশন থাকবে, হয় ভর্তি হওয়া তা নাহলে ছেড়ে দেওয়া। আর মানে কিন্তু রাউন্ড 2 থেকে মপ আপের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই যে রাউন্ড 2 তে যেটা পেলে সেটা তোমার রিজার্ভ রইলো, তুমি তো 1000 টাকা দিয়েছো তাই ওটা রিজার্ভ রইলো, মপ আপে যদি তুমি নতুন কলেজ না পাও বা কোনো কলেজ না পাও তুমি ওটাতে আবার যে ভর্তি হতে পারবে, এটা কিন্তু নয়। কারণ রাউন্ড 2 এর সাথে মপ আপের কোনো সম্পর্ক কিন্তু নেই। এবং রাউন্ড 2 যখন শেষ হবে মানে চলবে আর কি ভর্তি টাইম, তো তখন পোর্টালেতে তোমাদের একটা অপশন আসবে সিট উইথড্র বলে। ঠিক আছে, সিট উইথড্র বলে, তো তখন তোমাদেরকে কিন্তু ওই উইথড্র সেকশন থেকে গিয়ে সিটটাকে উইথড্র করতে হবে, অ্যাপ্লাইটা করে দিতে হবে উইথড্রর জন্য, তাহলে এই যে 1000 টাকা যেটা পেমেন্টটা করেছিলে সেই টাকাটা তোমরা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এটার সাথে এটা যেহেতু সম্পর্ক নেই, এই যে টাকাটা এই টাকাটা কিসের জন্য দিয়েছিলে, সিটটা ধরে রাখার জন্য। এবং রাউন্ড 2 থেকে মপাবে যেহেতু সিট ধরে রাখার কোনো বিষয় নেই, তাই এখানে উইথড্র বলে একটা অপশন দেবে এবং সেখান থেকে গিয়ে তোমরা টাকাটা ফেরত নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। কিন্তু যদি মপআপ না হয় সেক্ষেত্রে তো আর এই প্রসঙ্গ আসছেই না, সেক্ষেত্রে রাউন্ড 2 পর্যন্তই, সেক্ষেত্রে ওই যারা সিট পেলে না তারা হয়ে গেল তাদের শেষ, আর যারা সিট পেলে তাদের ডু অর ডাই, হয় ভর্তি হবে তা মানে হবে না। এই হচ্ছে পুরো আমাদের কাউন্সেলিং এর প্রসেস। হিউজ কিছু জিনিস না, মানে অল্প বিষয় কিন্তু একটু কমপ্লেক্স থাকার কারণে বা অনেকে কমপ্লেক্স ভাবে বোঝার কারণে তোমাদের ভুলিয়ে যায়। ঠিক আছে, তো বিরাট কিছু চাপের না, শুধু একটাই চাপের জিনিস, সেটা হচ্ছে চয়েস ফিলিংটা করা। কারণ বুঝতেই পারলে চয়েস ফিলিংটা কোথায় কোথায় করতে পারছো, একবার রাউন্ড 1 এ করতে পারছো আর একবার মপ আপে করতে পারছো। এবার মপ আপ যদি না হয় তাহলে রাউন্ড 1 এতেই শুধু করতে পারবে, মানে একবারই করতে পারবে। তো তোমাদের কাছে একবারই সুযোগ থাকবে চয়েস ফিলিংটা করা, কাজেই চয়েস ফিলিংটা ঠিকঠাক করেই করতে হবে যাতে তুমি অ্যালটমেন্ট পাও এবং কোনো না কোনো কলেজে ভর্তি হতে পারো। এবার হ্যাঁ, অ্যালটমেন্টের তোমাদের চয়েস ফিলিং করারও বেশ কিছু পদ্ধতি আছে, যেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে ভিডিও আকারে, যে কিভাবে কি তোমরা নিজেদের জন্য বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানাবে বা কিভাবে চয়েস ফিলিং করবে, এ টু জেড আমি ইনফরমেশন দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। বাট এটুকু তোমরা জেনে রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পার্ট কাউন্সেলিং এ, কারণ খুব পাওয়ার আছে এর। কিন্তু চয়েস ফিলিং একটু ভুলভাল করে দিলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো বাস এই আর কি, আর কিছু বলার তেমন নেই। তোমাদের ডকুমেন্টস সেটা কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় লাগবে, প্রয়োজন পড়বে। ঠিক আছে, ওখানে রাউন্ড 1 এতে যখন তোমরা যাবে, গিয়ে পরে তোমাদেরকে ভেরিফিকেশন করাতে হবে, তখন ডকুমেন্টস গুলো কলেজে সাবমিট করতে হবে, বেসিক্যালি জেরক্স দিতে হবে, অরিজিনাল গুলো ক্যারি করবে, বাট অরিজিনাল গুলো ওনারা তোমাদেরকে আবার ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, জেরক্স গুলো হয়তো রেখেও দিতে পারে আবার ফেরতও দিয়ে দিতে পারে, বাট তোমরা নিয়ে যাবে অরিজিনাল জেরক্স দুটোই। ওকে, তো এই পুরো আমাদের কাউন্সেলিং এর প্রসিডিওর। আশা করছি পুরো প্রসেসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করে থাকতে পারি, অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে এবং তারাও যাতে অবগত থাকতে পারে কাউন্সেলিং এর পুরো প্রসেসটা সম্বন্ধে। এবং চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম আরো বহু আপডেটস কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে, সেগুলো যাতে মিস না হয় অবশ্যই বেল আইকনে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে, তো কমেন্ট বক্সে তুমি তোমার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাতে পারো। এছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়নি, অতি অবশ্যই তারা কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।